জয়গুরু ও প্রত্যেককে নমস্কার। গতকাল ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম এই আফসোস শব্দটি অ্যাকচুয়ালি তো এটা এক মানসিক কাজ। তো এই আফসোস বা মানসিক কাজের নেগেটিভ ভিডিওটা নিয়ে গতকাল আলোচনা করেছিলাম, এই নেগেটিভ সাইডটা নিয়ে, এবং কথা দিয়েছিলাম যে আগামীকালই আরেকটি ভিডিও করব আফসোস বা মানসিক কাজকে কেন্দ্র করে পজিটিভ দিকটা নিয়ে, যেটা আমাদেরকে আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করে সফলতার সঙ্গে যে কোনো কাজকে শেষ করা, নতুন কোনো কাজকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য। আর গতকালই আলোচনা করেছিলাম যে প্রথমে আমরা নেগেটিভ সাইডটা দেখব। যে কোনো কাজেরই নেগেটিভ সাইডটা আগে মেপে নিতে পারলে পজিটিভটাকে আরো ভালো করে কার্যকরীভাবে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়। এবং কথা দিয়েছিলাম যে একটা কমপ্লিট সিরিজ করতে গেলে একটা পর্বে বা একটা ভিডিওয়ে পুরোটা বোঝানো সম্ভব নয়। কারণ ঠাকুর আমার এমন একজন মানুষ, এত রকমের সব দিক থেকে কথা বলেছেন যে তাকে নিয়ে কথা বলাটা সবসময় খুব কঠিন। তো নির্দিষ্ট সময়ের মধ্যে বলা তো আরো কঠিন, তাই আপনাদের থেকে সময় চেয়ে নিয়েছিলাম, আরো একটি ভিডিও করার আবদার বা অনুমতি নিয়েছিলাম যে আরো একটি ভিডিও দ্বিতীয় পর্বে আমরা এর পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে এটাও জানিয়ে রেখেছিলাম, আপনাদেরই মতামতের উপর ছেড়ে দিয়েছি, যদি আপনারা মনে করেন, বেশ কিছু কমেন্ট আসে আপনাদের তরফ থেকে যে না আরো একটি বা দুটি পর্ব এই বিষয়ের উপর আলোচনা করলে আরো ভালো হয়, ঠাকুরের দৃষ্টিভঙ্গি বুঝে আরো সঠিকভাবে কাজ করা সম্ভব, তাহলে নিশ্চিতভাবে আপনাদের অনুরোধ রাখার জন্য আমি ঠাকুরকে সঙ্গে নিয়ে আরো পড়াশোনা করে এই বিষয়ের উপর আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী সময়। আফসোস কিভাবে আমাদেরকে পজিটিভিটি দেয়, ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয়, যে কোনো কাজকে আরো ভালো করার জন্য উজ্জীবিত বা উদ্দীপ্ত করে, এটা বোঝার আগে আমরা একটা অন্য কাজ করি। আমাদের বর্তমান অবস্থান একটু পিছিয়ে দিই, একটু অতীতে চলে যাই আমরা। এটা একটা খেলা বা মজার মতো বটে। ঠাকুর বলছেন যে যে কোনো কিছু যাতে একঘেয়েমি না হয়, সে যাজন হোক বা অন্য কোনো কাজ হোক, প্রত্যেকটার মধ্যেই যেন মাঝে মধ্যে গতানুগতিকতার বাইরে বেরিয়ে একটু আনন্দ, একটু মজা, নিজেদেরকে হালকা করে নেওয়ার চেষ্টা করি, তাতে সেই কাজগুলি আরো আনন্দের সঙ্গে আরো নিখুঁতভাবে করার মানসিক শক্তি পাবো, দিশা পাবো। তো ঠাকুরের সেই উদ্দেশ্যকে পরিপূরণ করার জন্য আমরা এখন কিছুক্ষণের জন্য আমাদের শৈশবে বা কৈশোরে ফিরে যাই, আমাদের ছাত্র জীবনে, যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করছি সেই সময়টায়। এতে না একটা মানসিক রিফ্রেশমেন্টও তৈরি হয়। খেয়াল করে দেখবেন বর্তমানে সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞদের গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছে, কারণ এই মানসিক স্থবিরতা কাটিয়ে স্থিতিশীল মানসিকতা, আনন্দময় মনে কিছু করার তাগিদের জন্য অনেক অনেক সময় বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেশনে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়, সেটাকে কাটিয়ে আনার জন্য মনোরোগ বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে হয়। আশা করি ঠাকুরের ওপর নির্ভরশীলতা রেখে যে আমাদের কোনো সৎসঙ্গীর এমন করুণ অবস্থা হবে না, কারণ আমাদের কাছে সব থেকে বড় মোটিভেশন, সব থেকে বড় মোটিভেটর স্পিকার আমাদের ঠাকুর। তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি রসদ আমাদের প্রতিনিয়ত উজ্জীবিত করে। আমরা যারাই কম্পিউটারে কাজ করি, ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ, আমরা কাজ করতে করতে বেশ কিছুক্ষণ অন্তর রিফ্রেশ বটনটাতে ক্লিক করি, যাতে কম্পিউটারটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। কাজ করতে করতে যে মাঝে মধ্যে কিছু অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, সেটাকে রিকভার করে যাতে কম্পিউটার তার নিজের পরিস্থিতি বা শুরুতে যে অবস্থায় ছিল স্টার্টিং এ, ঠিক পুনরায় উজ্জীবিতভাবে কম্পিউটার আমাদের পরিপূর্ণভাবে পরিষেবা দিতে পারে। সেই কম্পিউটারকে বা ডেস্কটপকে বা ল্যাপটপকে যেমন রিফ্রেশমেন্ট করতে হয়, আমাদের মস্তিষ্ককেও মাঝে মধ্যে রিফ্রেশমেন্ট করার জন্যই বিজ্ঞান ভিত্তিকভাবে মাঝে মধ্যে আমরা বেশ কিছুটা অতীতে পিছিয়ে গেলে এক আলাদা আনন্দ মস্তিষ্ক অনুভব করে, কারণ বর্তমান পরিস্থিতি থেকে সে একদম অপোজিটে চলে যায় হঠাৎ করেই। এতে করে এই আপ ডাউনটাই কিন্তু আমাদের স্থবিরতা কাটিয়ে সঠিক স্থিতিশীলতা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার মাধ্যম দিয়ে বজায় রাখতে সহযোগিতা করে। এবার বুঝি আফসোস শব্দটা কিভাবে আমাদেরকে ভালোর দিকে এগিয়ে দেয়, এবার পজিটিভ সাইডটা কি। প্রত্যেক ছাত্র যারা খুব ভালো রেজাল্ট করে, পড়াশোনার জন্য খাটে, সময় দেয়, আন্তরিকভাবে চেষ্টা করে নিজেদের পড়াশোনাটাকে দায়িত্বশীলতার সঙ্গে করে ভালো ফলাফল আনতে, যাতে আগামী ভবিষ্যৎ তাদের কাছে, আমরা প্রত্যেকে যারা ছাত্রছাত্রী ছিলাম ওই জীবনটা কাটিয়ে এসেছি, প্রত্যেকে নিজের সাধ্য মতন চেষ্টা করেছি ভালো ফলাফল করার, যাতে পরবর্তীতে ছাত্র জীবন শেষ করে যখন কর্মজীবনে প্রবেশ করব, যাতে সেখানে ভালো এন্ট্রি পাই, সফলতার সঙ্গে ঠাকুরের দেওয়া আমার এবং আমার পরিবারের বাকি সদস্যদের জীবন বা সংসারকে ঠিক মতন প্রতিপালন বা পরিপালন করতে পারি। সেই জন্যই তো পড়াশোনা করা। তো যখনই আমরা রেজাল্ট বেরিয়ে যেত, ফলাফল পেতাম,
সব সময় যে সব সাবজেক্টে বা সব বছরে সব বিষয়ে সমানভাবে ভালো ফলাফল পেয়েছি রেজাল্টে, এমনটা হয় না, কারোর ক্ষেত্রেই ঘটেনি। কোনো কিছু সাবজেক্ট, কয়েকটা সাবজেক্টে আমার কল্পনার বাইরে ভালো ফল হয়েছে, কিছু সাবজেক্টে আমার অনুমান অনুযায়ী প্রায় কাছাকাছি, কোনোটাতে কিছুটা ঘাটতি হয়েছে। এইবার যারাই ভালো ছাত্রছাত্রী ছিলেন আপনারা, ভালো করে মনে করার চেষ্টা করুন যে প্রতিনিয়ত আপনার একটা কিন্তু আফসোস লেগেই থাকতো, যদি আরেকটু পরিশ্রম করতাম, আরেকটু ভালো করে সময় দিতাম, বা যে বিষয়টাতে আমার কিছুটা দোনোমনো ছিল, আমার অনুমান ছিল একটু খারাপ হতে পারে, সেটার প্রতি যদি একটু অতিরিক্তভাবে পড়াশোনা করতাম বা মাস্টার দিদিমণিদের সঙ্গে আরেকটু আলাপ আলোচনা করতাম, তাহলে হয়তো এই ফলাফলটাকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারতাম। এই আফসোসটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই আফসোসটা কিন্তু পজিটিভ কারণের জন্য, পজিটিভিটি সৃষ্টি করার জন্য। আপনি নিজেকে এখানে দোষী সাব্যস্ত করার জন্য আফসোসটা করছেন না। আপনি নিজের আন্তরিকতাটা কোথায় ঘাটতি ছিল, আরো কতটা আন্তরিকভাবে পরিকল্পনার সঙ্গে পড়াশোনা করলে, সময় দিলে দোষ ত্রুটিগুলো আপনার কোথায় ছিল খুঁজে বার করছেন। অন্য কারোর দিকে আঙুল তুলছেন না যে তোমার বা আপনার জন্য আমার ফলাফল খারাপ হয়েছে। আপনি নিজের দোষ ত্রুটিকে খোঁজার চেষ্টা করছেন, মেরামত করার জন্য, যাতে আজকের যে ঘাটতিটা রয়েছে সেটাকে আরো ভালো করে, আরো ভালো নম্বর নিয়ে আরো সফলতার সঙ্গে পাশ করতে পারি। এই চেষ্টা কিন্তু প্রতিনিয়ত আমরা ছাত্রছাত্রী থাকা অবস্থায় করে এসেছি, এবং এখনো কর্মজগতে যারা রয়েছি তারাও কিন্তু প্রত্যেক দিন দিনের শেষে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করি যে আজকে কাজ আমি কতটা ভালোর সঙ্গে করেছি, অতীত দিনের থেকে আজকের আমার প্রোডাক্টিভিটি কতটা ভালো ছিল, আগামী দিনে আরো কি ভালো করতে পারি, কেন গ্যাপ থেকে গেল। এটা তো আফসোস থেকেই সৃষ্টি হয়, আজকে তো আরেকটু ভালো করতে পারতাম। যখন মূল্যায়ন করি, ধরা পড়ে আচ্ছা এই আফসোসটা কিন্তু আমাকে বুঝিয়ে দিল এখানে ঘাটতি ছিল, যেটা আগামী দিনগুলোতে তুমি পরিকল্পনা করে ঠিক করো, তবেই সফলতা, কাঙ্ক্ষিত সফলতার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। এই উদাহরণ থেকে বুঝতে পারছি যে ঠাকুরের কাজ যখন আমরা করতে যাচ্ছি, যেটা গতকাল আলোচনা করেছিলাম, কোনটা ইষ্ট কাজ, কোনটা ঠাকুরের কাজ, আর কোনটা ব্যক্তিগত বা কোনটা সাংসারিক কাজ, এর মধ্যে কোনো তফাৎ বা পার্থক্য টানা উচিত নয়। বড় মা বুঝিয়ে দিয়েছেন, ঠাকুরকে কেন্দ্র করে আমার ঠাকুরের দেওয়া এই পরিবার, আমার পরিবার বা সংসার পুরোটাই প্রতিপালন করার জন্য আমরা যা যা কাজ করি সবটা ঠাকুরের কাজ, প্রত্যেকটাকে ঠাকুরের কাজ এই ভেবে নিয়ে বড় মা করতে বলেছেন। খেয়াল করতে হবে, ঠাকুর বলছেন মেপে দেখতে যেও না কতটা এগিয়েছো, তাহলে তুমি পিছিয়ে পড়বে, ক্লান্তি অনুভব করবে। তাই ঠাকুরের কথা দিয়ে বলি, আর সেই আফসোসের পজিটিভ দিকটা নিয়েই বলি, ছাত্র জীবনের যে অভ্যেস বা কর্মময় জীবনের যে অভ্যেস, যে আফসোসটা আমাকে প্রতিনিয়ত আরো ভালো করার জন্য পুশ করে, ভেতর থেকে বলে এখানে ঘাটতি আছে, তুমি আরো ভালো করতে পারতে, আরো ভালো করতে হবে। এটাও আফসোস, এটাও একটা খুঁতখুঁতে ভাব, কারণ ঠাকুর পারফেকশনিস্ট, তিনি নিখুঁত কাজ পছন্দ করেন, আর নিখুঁত কাজ হতে গেলে কিন্তু খুঁতখুঁতে ভাব বা পজিটিভ আফসোসটা থাকতেই হবে। তবেই কিন্তু আপনি নিজের মূল্যায়ন করবেন, নিজের ভুল নিজে ধরবেন, অন্যের ভুল খুঁজতে যাবেন না। কারণ ঠাকুর বারংবার বলেছেন, আমি যত বাণী দিলাম, যত কথা বললাম, জানবি সব তোর জন্য, তাই নিজে পালন করবি, কে কি করলো দেখতে যাবি না। অর্থাৎ নিজের মূল্যায়ন করার কথাই ঠাকুর বলেছেন। আর সেই মূল্যায়ন করতে গেলে কিন্তু এই ভালো আফসোস বা পজিটিভ আফসোস বা খুঁতখুঁতে ভাবটা প্রকৃতপক্ষে থাকা প্রত্যেকের মধ্যে দরকার, তবেই এগিয়ে যাওয়া যায় যে কোনো ধরনের কাজে। তাই ঠাকুরকে কেন্দ্র করে যখন যে কাজ করছি, এটা মেপে দেখবো না কতটা এগোলাম, কতটা করতে পারলাম, এখনো কতটা বাকি। সব সময় এটা খোঁজার চেষ্টা করব যে আমি যতটা করছি, বা আমার ঠাকুরের দেওয়া পরিবারকে নিয়ে, আশেপাশের সৎসঙ্গীদের নিয়ে যতটা করানোর চেষ্টা করছি সকলে মিলে, সেখানে আরো কতটা ভালো করা যেতে পারে, কোথায় কোথায় ঘাটতি থেকে যাচ্ছে, খামতি থেকে যাচ্ছে, সেটা নিয়ে পরে পর্যালোচনা করা, নিজের মধ্যে ভাবা, যাতে আগামী দিনে আরো পরিকল্পনা সঠিক হয়। আচ্ছা, আমি আজ অমুক দাদাটিকে ঠাকুরের কথা বলেছিলাম, যাজনটা সঠিকই হচ্ছিল, দাদাটি প্রায় রাজি হয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে তিনি আরেকটু সময় চেয়ে নিলেন। এইবার আমার মনে প্রশ্ন আসছে খুঁতখুঁতে ভাব বা আফসোস থেকে, আজকেই দীক্ষাটা হতে পারতো, হয়তো আমার যাজনে কোথাও ঘাটতি থেকে গেছে, আমার ঠাকুরকে নিয়ে আরেকটু পড়াশোনা করা উচিত ছিল, আরেকটু জানা উচিত ছিল। তাহলে দাদা ভাইটির মনে যেখানে যে বিন্দুতে সংশয়টা রয়েছে, আমি হয়তো আজই কাটিয়ে দিতে পারতাম। এই তাগিদ, এই আফসোস আমাকে আবার ঠাকুরকে নিয়ে চর্চা করার, পড়াশোনা করার, জানার জন্য ঠেলে দিল। এই আফসোস কিন্তু আমাকে এটা বললো না, দূর তুই ঠাকুরকে ভালোবাসিস কোথায়, তুই ঠাকুরের কাজ করিস কোথায়, তোকে দিয়ে হবে না, ওই যেটুখানি ইষ্টবিধি করছিস অব্দি থাক, আর তোর ঠাকুরের প্রতি টানই নেই, তুই মন্দিরে যাস কোথায়, উৎসবের জন্য তোর যোগদান কোথায়, তোর তো ইষ্ট কাজই নেই।
পিছিয়ে দিল না কিন্তু ওই আফসোস নেগেটিভিটি। আর এই আফসোসটা কিন্তু আমাকে আবারও ঠাকুরের সঙ্গে যুক্ত রেখে আগামী দিনে আরো সঠিকভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে যা ঠাকুর চান যে তুমি ক্রমশ এগিয়ে যাও এবং তোমার আন্তরিকতা কতটা সেটা মেপে দেখো যে আন্তরিকতায় কোথাও ঘাটতি থাকছে কিনা। ঠাকুর বলছেন কাজ করতে গেলে ঘাটতি থাকতে পারে, খামতি থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, তা বলে ভয় পেয়ে থমকে গিয়ে থেমে যাওয়া চলবে না। ওই ভুল ত্রুটি খামতিগুলোকে খুঁজে বার করো এবং সেগুলিকে মেরামত করার জন্য আবার লেগে পড়ো। তাহলে সংশোধন আর সংশোধন এই করতে করতে আমরা ক্রমশ ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যাব। এটাই ঠাকুরের আশা, এটাই ঠাকুরের আকাঙ্ক্ষা। এই বারবার সংশোধন করার ইচ্ছেও কিন্তু তৈরি হয় ওই পজিটিভ আফসোসের দিকটা থেকেই, ওই মানসিক কার্যাবলীর দিক থেকেই, ওই মানসিক অবস্থানের দিক থেকেই। আমার অবচেতন মনে যখন এই পজিটিভ আফসোসটা বারবার আসবে তখন আমার অবচেতন মনই বলবে ওখানে ঘাটতি ছিল, ওখানে ভুল করেছিলে, এবার এই ভুলগুলোকে নিয়ে পরিকল্পনা করো, এভাবে কাজ করো যাতে আগামী দিনে এই ভুলের আর পুনরাবৃত্তি না ঘটে। তাহলেই তোমার যেখানে ব্যর্থতা এসেছিল তার পরিবর্তে সফলতা আসবে, আর এক ধাপ এগোলেই তুমি সফল। অতএব আমার আফসোস, আমার খুঁতখুঁতে ভাব বারবার আমাকে, ঠাকুরের দেওয়া আমার পরিবারকে, আমাদের দেখে যারা চলতে চাইছে একসঙ্গে অনেকগুলো মানুষকে বারবার পুশ করবে ভালোর দিকে, এগিয়ে যাওয়ার দিকে। এটাই ঠাকুরের চাওয়া। আর ঠাকুরকে ঘিরে এই পজিটিভ আফসোস থাকাটা সব সময়ের জন্য দরকার। তাহলে আত্ম অহংকার কখনো আসবে না, কখনো ওভার কনফিডেন্স, ওভার স্যাটিসফ্যাকশনের ভাবটা আসবে না যে আমি তো অনেক ঠাকুরের কাজ করে নিয়েছি, আর আমার করার দরকার নেই। অতএব সবসময় খিদে থাকবে যা ঠাকুর চান তাকে নিয়ে অনবরত চলা। যতদিন তিনি রাখবেন এই পৃথিবীতে ততদিন তাকে নিয়ে চলার খিদেটা রাখার জন্যই এই পজিটিভ আফসোস বা খুঁতখুঁতে ভাব প্রত্যেকটি সৎসঙ্গীর মধ্যে ঠাকুর গেঁথে দিতে চাইছেন। এবার গতকাল ভিডিওতে শুরুর দিকে বলেছিলাম, বলেনি প্রসঙ্গক্রমে, আজ 25শে জুন 2026, আগামীকাল 26শে জুন 2026 বর্তমান আচার্যদেবের জন্মদিনকে উপলক্ষ করে দেওঘরে এক মহা উৎসবের আয়োজন চলছে। আজকে সাজো সাজো রব সুন্দরভাবে আমার ঠাকুর বাড়ি সেজে উঠেছে। আমরা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি সপরিবারে থেকে এই উৎসবকে সর্বদিক থেকে সফল করে তোলো। তোমার এবং তোমার পরিবারের সকলের সুস্থ, সুদীর্ঘ, শান্তিপূর্ণ, সচ্ছল, সার্বিক আনন্দময় জীবন তোমারই কাছে প্রার্থনা করলাম। এবং আচার্য দেবের জন্য আরো একটি বেশি আলাদা করে প্রার্থনা করে নিলাম। আগামীকাল যারা যারা দেওঘরে উপস্থিত থাকবেন প্রত্যেকে মিলে ঠাকুর পরিবারের সকলকে নিয়ে চূড়ান্ত আনন্দ করবেন এবং গোটা বিশ্বের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে পৌঁছে দেবেন ঠাকুর আমাদের সকলকে নিয়ে, বর্তমান সৎসঙ্গ সমাজকে নিয়ে ঠিক কি করছেন, কতটা করছেন, এক আলোড়ন সৃষ্টিকারী বার্তা পৌঁছাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে সৎসঙ্গ যা যা বলেছে, যা যা বলছে তা বাস্তবে কিভাবে করে যাচ্ছে। আনন্দের এই বার্তাগুলো পৌঁছে দেবেন, আহ্বান রাখলাম সকলের কাছে। আর আমরা যারা দেওঘর যেতে পারছি না বিভিন্ন কারণে, তাদের মানসিক যোগাযোগ থাকবে, আমাদের শারীরিক উপস্থিতি ওখানে না থাকলেও মনটা সারাক্ষণ দেওঘরেই পড়ে থাকবে। আবারও ফিরে আসি, যেহেতু তার আগামীকাল জন্মদিন, তাই আচার্যদেবের উক্তি গতকালের ভিডিও ছিল যে তিনি চান আমাদের বাড়ির 8 থেকে 80 প্রত্যেকে ফুটবলে লাথি মারা প্র্যাকটিস করি। কেন তিনি চান এই ব্যাখ্যাটা গতকাল করা হয়নি। আজকে সেই কৌতূহলের অবসান ঘটাতে চাই। তার জন্মদিন উপলক্ষে আলোচনায় তিনিও থাকুন, কারণ ঠাকুর আচার্য পরম্পরা মানতে বলেছেন। আচার্যদেব কেন এই উক্তিটি করেছিলেন যে প্রত্যেকেই ফুটবলে লাথি মারার অভ্যেস করুন? ওই নেগেটিভ আফসোস বা নেগেটিভিটি যখনই মনের মধ্যে আসে, যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা যা আমাদের পিছিয়ে দেয়, থামিয়ে দেয়, লড়াই করার শক্তি নষ্ট করে দেয়, আচার্যদেব বলছেন সেই মুহূর্তে ওই চিন্তাগুলোকে ফুটবলে সজোরে লাথি মারার মতন করে লাথি মারুন, চিরতরে তাড়িয়ে দিন, যাতে তারা কোনোভাবেই আপনার মন মস্তিষ্কে পাকাপাকি ভাবে বসতে না পারে, আপনাকে দমিয়ে দিতে না পারে। ঠাকুরের মানুষ আমরা সব সময় এগিয়ে যাওয়ার কথা ভাববো, নিজে এবং অন্যদের সকলকে নিয়ে এগিয়ে গিয়ে উন্নতির চূড়ায় পৌঁছে যাওয়ার কথা ভাববো। এই চূড়ান্ত পজিটিভিটি তৈরি করুন, কোনো অবস্থাতেই নেগেটিভিটিকে জায়গা দেবেন না। সব সময় মনে রাখবেন প্রথমেই লাথি মারতে হবে ফুটবলে যাও সজোরে, সেমন ভাবে নেগেটিভিটিগুলোর পেছনে লাথি মারুন যাতে তারা কোনোদিন মনের মধ্যে জায়গা করে নিতে না পারে। আশা করি গতকাল আচার্যদেবের উক্তির ছোট্ট করে ব্যাখ্যা আজকের এই ভিডিও দিতে পারলাম। আর বেশি দীর্ঘায়িত করব না এই ভিডিওকে। আমরা এবার ছাত্র জীবন থেকে ফিরে আসি বর্তমান পরিস্থিতিতে। এতে কিছুটা মানসিক ব্যায়ামও হলো ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরের কথা যে শেষ করি এভাবেই, বড় মার আশা আকাঙ্ক্ষা, তার উপদেশ আদেশ দিয়ে যে ঠাকুরকে কেন্দ্র করে আমরা যেখানে যে পরিবারে যে সংসার নিয়ে চলছি, যে কর্মজগতের মধ্যে রয়েছি, কেউ ছাত্র জীবন, কেউ কর্মজীবন, কেউ ব্যবসায়িক জীবন, কেউ অবসর জীবন, যে কাজটা করছি, যেভাবে করছি সবটা ঠাকুরের কাজ। কোথাও কোনো রকম
ঠাকুরের কাজ এটা, ওগুলো অন্য কাজ, এইভাবে ডিভিশন করব না। আমরা সবাই মিলে যা করছি ঠাকুরকে কেন্দ্র করে করছি যখন, তখন সবটাই ঠাকুরের কাজ। তাই ওই নেগেটিভ আফসোসকে আর আসতে দেব না। আচার্যদেবের কথা দিয়ে ওগুলোকে লাথি মেরে তাড়িয়ে দিন। আমরা কতটা করেছি না মেপে, আমাদের করায় কোথাও ঘাটতি আছে কিনা, খামতি আছে কিনা, সেগুলোকে খুঁজে বার করব। আরো কতটা আন্তরিক হতে পারি, আরো কত বেশি তাকে নিয়ে যজন যাজনে অভ্যস্ত হতে পারি, কোথায় কোথায় কখন সময় সুযোগ বার করতে পারি, এগুলো নিয়ে কাজ করব, নিজেদের সংশোধন করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠাকুরের কথা আপনাদের কেমন লাগছে। আর আপনাদের অসংখ্য ভালোবাসা, সমর্থন ঠাকুরকে কেন্দ্র করে এই চ্যানেলে আসছে, আগামী দিনও আসবে। প্রত্যেকের কাছে আশা রাখি, প্রত্যেকের সমর্থন প্রার্থনা করি। সকলে মিলে আমরা বৃহত্তর সৎসঙ্গ পরিবারের অংশ। ঠাকুরকে নিয়ে প্রত্যেকে ভালো থাকুন। আগামী দিনে আবার নতুন বিষয় ঠাকুর যেমন যোগান দেবেন, যেমন বুদ্ধি দেবেন, প্রত্যেকে মিলে আমরা এই যাজনে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ঠাকুরময় জীবন নিয়ে ঠাকুরকে নিয়ে ভালো থাকুন। আগামীতে আবার কথা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।